বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পালাবদলের পর থেকে টালমাটাল অবস্থা। ইউনূস সরকার অস্থায়ীভাবে দেশ চালালেও বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো নয়। যে কোনো মুহূর্তে সেখানে পরিস্থিতি আবার অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। এর আজ ভারতেও পড়েছে। 1971-এ বাংলাদেশ যে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেয়েছিল তা একমাত্র ভারতের সাহায্যেই সম্ভব হয়েছিল। স্বাধীনতা পরবর্তী সময় ভারতীয় সেনার তথা বিএসএফ এর ওপর বিডিআর অতর্কিত আক্রমণ চালিয়েছিল। আর সেই সালটা আজ থেকে ঠিক 24 বছর আগে, সালটা 2001। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে শেখ হাসিনা। তার সময় এই ঘটনাটা ঘটেছিল। আর তাতে করে ভোর রাতে 16 জন বিএসএফ সেনা প্রাণে শেষ হয়ে যায়। সেদিনের ঘটনাটা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, যা এক কথায় বর্বরোচিত ঘটনা। সেদিন কি ঘটেছিল জানাবো আপনাদের। কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি স্বপন ঘোষ। দুজনের কথোপকথনে কি উঠে এলো, সেদিন বাংলাদেশে ঠিক কি ঘটেছিল জানাবো আপনাদের, শুনুন। 2001 সালের এই ঘটনাটা মানে এটা সেই সময় সংবাদ মাধ্যমকে একেবারে নাড়িয়ে দিয়েছিল, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। আমরা পৃথিবীর ইতিহাসে যদি বর্বরতার একটা ইতিহাস দেখি তাহলে এটা ছিল অন্যতম একটি। কি হয়েছিল স্যার, মানে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটা খুব প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, কারণ সীমান্তে যেরকম উত্তেজনা তৈরি হয়েছে, বিজিবির তরফ থেকে হুমকি আসছে, ওখানকার স্থানীয় মানুষরা ঢুকে পড়ছে এদেশে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওই ইতিহাসটা জানা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 2001-এর কথা যেটা বললেন আপনি, সেই সময় সীমান্তরক্ষা বাহিনীর আমরা যেটাকে বর্ডার বিএসএফ বলি, বর্ডার সিকিউরিটি ফোর্স, তার 16 জন জওয়ান অ্যাবাউট সেই রাত্রিরে কিছু ঘটনা ঘটেছিল। আমরা সবাই জানি, এবং বিশেষ করে যারা দর্শক দেখছেন, প্রায় 70টা এনক্লেভ আছে। এনক্লেভটা কি? এনক্লেভটা হচ্ছে যেটা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, বহু জায়গায় ভারতের যে লাইন ইন্টারন্যাশনাল বর্ডার, সেটা বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে। তো এমন কয়েকটি গ্রাম আছে যেটা বাংলাদেশের দেখলে মনে হবে বাংলাদেশের গ্রাম, কিন্তু তার ইন্টারন্যাশনাল বর্ডারটা কিন্তু ওটা এমনভাবে লাইনটা টানা আছে, সেটা কিন্তু ভারতের জায়গা। সেই একটি জায়গায় ভারত, মেঘালয়, আসাম এবং বাংলাদেশের একটি প্রান্তে, একটি বর্ডারে একটা ছোট্ট গ্রাম আছে, যে যাদের নিয়ে আজ আমরা আলোচনা করছি। সেই গ্রামে 2001-এ, ওই গ্রামটির নাম একটু আমাদের দর্শকদের এবারে বলে দিই। সেই গ্রামটির নাম হচ্ছে গিয়ে বড়াইবাড়ি, যেটি মানে বাংলাদেশের এই মুহূর্তে এবং মানে সীমান্ত লাগোয়া একদম অসমের কাছে। তো সেইখানে এবার আপনি যে কথা দিয়ে শুরু করলেন, 1971-এ ঠিক ওই জায়গাতে মুক্তি বাহিনীর একটা বড় ফোর্সকে ভারতীয় সেনা, সামরিক বাহিনী তাদের ট্রেনিং দিত ওই জায়গাটাতে। এবং বিশেষ করে ওই জায়গাটা সবসময় ভারত এবং বাংলাদেশ মেনেই নিয়েছিল ওই জায়গাটা, ওই গ্রামটা। এটা ভারতের সংলগ্ন শুধু নয়, এটা ভারতেরই, কারণ তার ইন্টারন্যাশনাল বর্ডার ওই গ্রামের পরের থেকে হয়েছে। এটা একটা বিতর্কিত হয়েছিল এই 2001-এ, যখন এই বিএসএফ 300-350 সৈনিক এরা যখন ক্রস করেছিল। তারপর কিছু একটা ঘটনা ওখানে ঘটেছিল। বিভিন্ন গ্রাম থেকে সাধারণ যারা বাংলাদেশি নাগরিক, তাদের যা আজকে যেরমভাবে তাদের পেছন দিকে প্রভোগ করা হয়েছিল, সেদিনকেও একইভাবে প্রভোগ করা হয়েছিল। এবং অস্ত্রশস্ত্র কিছুভাবে দেয়া হয়েছিল সাধারণ বাংলাদেশিদের। কে দিয়েছিল? এই বিডিআররা দিয়েছিল। তারপরে কিছু ঘটনা হয়ে যাবার পর যে আমরা যেটা জেনেছি, পরে 15 থেকে 16 জন সেখানে প্রাণ হারায়। এবং এটা খুবই দুঃখজনক, কিন্তু তারপরে তাদের নীরবভাবে নিথর সব আমরা সেটাভাবে অ্যাকসেপ্ট করেছিলাম। এবং দর্শকরা যারা আজকে দেখছেন এই আজ তাক বাংলা, মনে রাখবেন, যদি সেই 2001-এর এই দিনের কথা মনে থাকে সবার, তাহলে আপনারাই, আমার ভাই যেটা বলে শুরু করলো, পুরো পৃথিবী বিস্মিত হয়ে গেছিল। একটা বাঁশের ওপর একটি বিএসএফ সৈনিকের, ঠিক যেমন একটা শুয়োরকে মেরে ঝুলিয়ে নিয়ে যায়, সেরমভাবে একটা সৈনিককে ঝুলিয়ে এই বিডিআর হ্যান্ডওভার করেছিল বিএসএফকে। এত নৃশংসভাবে তাদের খুন করা হয়েছিল।
এই একইভাবে আজকে আমরা যেরকম দেখছি তখনকার দিনেও সেই একই জামায়াত, একইভাবে সেই রাজাকারদের যে ফোর্স ছিল। আমি ঠিক এই জায়গায় একটা প্রশ্ন আপনার কাছে রাখবো। যেরকম জানা যায়, মানে হিস্ট্রি পড়ে যেটা জানা যায় সেটা হচ্ছে সেই সময় 300-350 যেরকম আপনি বললেন বিএসএফ প্যারামিলিটারি ট্রুপ তারা সেখানে ক্রস করেছিল। এবারে প্রথমত মানে অতজন, এবং জানা যায় যে সেখানে আমার কথাটা ভুল, ওটা আমাদেরই জায়গা, এনক্লেভে গেছিল। এবং সেই জায়গায় দেখুন 300-350 জওয়ান সেখানে রয়েছেন, তার মানে তাদের হাতে অস্ত্র রয়েছে, তারা চাইলে অতর্কিত হামলা চালাতে পারতেন নিজেদের বাঁচাবার জন্য। ঠিক এই জায়গায় বোঝা দরকার যে ভারতীয় সেনা বা ভারতীয় সুরক্ষা বাহিনীতে যারা রয়েছেন তারা কতটা সহনশীল। গুলি চললে সেখানকার সাধারণ নাগরিক, সেটা যে দেশেরই হোক, তাদের জীবনহানি ঘটতে পারে। এই বিষয়টা মাথায় রেখেও কিন্তু দায়িত্বশীলের মতন তারা কাজ করেছিলেন। প্রশ্ন হচ্ছে যে ওই পার থেকে যে উস্কানিটা দেওয়া হয়েছিল সেই উস্কানি কেন দেওয়া হলো? দেখুন উস্কানিটা এই জন্য আমি উস্কানিটা যেটা বললাম, এই উস্কানিটা একটা যেটা আজকে দেখছেন ওটা রিপিট হচ্ছে। আমরা যদি মনে করি 1971 পরে ভারতের জন্যই তো আপনি যদি শুরু করলেন, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ভারতের সামরিক বাহিনী, নেভি এয়ারফোর্সের জন্যে একটা নতুন দেশের জন্ম হয়েছিল 1971-এ। ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ হলো। সেটা যদি অস্বীকার করে যারা ধরুন র্যাডিক্যাল ফোর্সেস, তারা যদি এটাকে অস্বীকার করে বারবার, তাহলে তাদের এটা ভ্রান্তি। সেটা তো আমরা ভারতবাসী কিছু করতে পারবো। আমরা একটা নতুন দেশকে জন্ম দিয়েছিলাম, যেটা ইতিহাসে সত্য কথা। এবং যারা এটাকে মানে না, যারা আজকেও মানছে না, তারা পেছন দিক দিয়ে, সামনে তো আসার সাহস নেই, তারা পেছন দিক থেকে আজকেও এই বিভ্রান্তিকালা উস্কানি দিচ্ছে, যাতে যে একটা বন্ধুত্ব, যে আমাদের একটা রিলেশনশিপ, যে কূটনৈতিক রিলেশনশিপ, সেটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের নাগরিক, আমি জানি আজ তাক বাংলায় প্রচুর বাংলাদেশ নাগরিক দেখেন, তাদের জানা উচিত আপনাদের ভারতবর্ষ সত্যি করে বন্ধু দেশ বলে মনে করে। কিন্তু আপনাদেরও মনে করতে হবে, আপনাদের যাদের স্পেশালি ইউথ, যাদের উস্কানি দিচ্ছে আজকের দিনেও, তাদের আপনারা এই সময় এসে গেছে আওয়াজ তোলার। এবং বাংলাদেশের আপনাদের সকাল থেকে সন্ধে অবধি যে ইকোনমি চলছে, তাদের 80-90% সাপোর্ট কিন্তু এই ভারতবর্ষের। গত আগস্ট মাসে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর পালাবদল ঘটেছে বাংলাদেশে, কিন্তু টালমাটাল পরিস্থিতি এখনো রয়ে গিয়েছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা প্রত্যেক মুহূর্তে ঘটছে। এই সংক্রান্ত আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।